আসসালামু আলাইকুম। দিয়াকুল সানোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নুরুল মুস্তাফা। আজকে আমরা পড়ব উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের চতুর্থ অধ্যায়। আমরা শুরুতে জেনে নিব জাতীয় উৎপাদন বলতে আমরা কী বুঝি। একটি দেশের অর্থ বছরে দেশের ভিতরে এবং দেশের বাহিরে যেসব পণ্য এবং সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্যকে জাতীয় আয় বলে। তাহলে একটি দেশের অর্থ বছর বলতে আমরা কি বুঝি, যেমন বাংলাদেশের অর্থ বছর জুলাইয়ের 1 তারিখ থেকে এর পরের বছর জুনের 30 তারিখ পর্যন্ত, এই মাঝখানের 1 বছর সময়টাকে বলা হয় বাংলাদেশের অর্থ বছর। এই অর্থ বছরের মধ্যে দেশের ভিতরে এবং দেশের বাহিরে যেসব পণ্য এবং সেবা উৎপাদন হয়, যেসব পণ্য এবং সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্যকে জাতীয় উৎপাদন বলে বা জাতীয় আয় বলে। এই জাতীয় উৎপাদন বা জাতীয় আয় নির্ণয়ের 3 ধরনের মাধ্যম আছে। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি উৎপাদনের দৃষ্টিকোণ থেকে দেশের যেসব পণ্য বা সেবা উৎপাদন হয় তার বাজার মূল্য যদি আমরা হিসাব করি, যেমন ওয়াই মানি হচ্ছে ইয়ারলি ইনকাম, পি মানি প্রাইস, এক্স মানি হচ্ছে একটি দ্রব্য, যে কোনো একটি দ্রব্য। তাহলে P1 ধরেছি যে কোনো একটি পণ্য, তাহলে একটি পণ্য ধরলাম 10 কেজি, তার পরিমাণ ধরেছি, প্রাইস ধরেছি, পণ্য ধরেছি 10 কেজি, প্রাইস ধরেছি 10 টাকা। ঠিক একইভাবে আরেকটি পণ্য ধরলাম আমি, প্রাইস ধরেছি 5 টাকা, পরিমাণ ধরেছি 10 কেজি। আরেকটা পণ্যের প্রাইস ধরেছি 20 টাকা, দ্রব্য ধরেছি 10 কেজি। তাহলে এতটুকু যদি আমরা হিসাব করি তাহলে আমরা দেখতে পাই 5.50, 20 দিয়ে 10 গুণ করলে 200 সমান 300। তাহলে আমরা উৎপাদনের দৃষ্টিকোণ থেকে আমরা আপাতত হিসাব করে পেলাম কত, 300। তাহলে এদিকে আরও আছে, জাস্ট শুধুমাত্র আমি বোঝার জন্য যে কোনো 3টি দ্রব্য আমি হিসাব করে দেখালাম। তাহলে এই হিসাব অনুসারে এই যে 300, এটা হচ্ছে একটি দেশের জাতীয় উৎপাদন। তাহলে আমরা উৎপাদন দৃষ্টিকোণ থেকে আমরা বুঝলাম। আমি আবার বলছি, পি মানি প্রাইস, এক্স মানি হচ্ছে একটি দ্রব্য। তাহলে আমি P1 X1, তার মানে এটি একটি আইটেম, এটা আরেকটা আইটেম, এটা আরেকটা আইটেম, এরকম আইটেম আরও অনেক হতে পারে। এরপরে দ্বিতীয় দেখো আয়ের দৃষ্টিকোণ থেকে, ওয়াই ইকুয়াল আর ডাব্লিউ, ছোটো হাতের আর, স্মল লেটার, তারপর হচ্ছে পি। তাহলে এই আর দিয়ে হচ্ছে রেন্ট, ভাড়া। এরপরে ডাব্লিউ দিয়ে হচ্ছে ওয়েজেস, মজুরি। স্মল লেটারের আর দিয়ে হয় ইন্টারেস্ট, আর পি দিয়ে হয় প্রফিট। তাহলে আমরা একটু হিসাব করতে পারি। আমার রেন্ট মনে করো 10 টাকা, ওয়াজেস 5 টাকা, ইন্টারেস্ট 20 টাকা, প্রফিট 15 টাকা। তাহলে আমি যদি এগুলি হিসাব করি, 15, 35, 45, 15, 35, 55। তাহলে এটা হচ্ছে আয়ের দৃষ্টিকোণ থেকে। এরপর 3 নম্বর দেখো ব্যয়ের দৃষ্টিকোণ থেকে। তাহলে ব্যয়ের দৃষ্টিকোণ থেকে দেখো ওয়াই ইকুয়াল সি প্লাস আই। এখানে সি বলতে ভোগ ব্যয়, কনজাম্পশন, আর আই দিয়ে হচ্ছে ইনভেস্ট। তাহলে একটা হচ্ছে ভোগ ব্যয় আর একটা হচ্ছে বিনিয়োগ, বা সেটাকে আমরা এইভাবেও লিখতে পারি সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। অর্থাৎ সি দিয়ে হচ্ছে ভোগ ব্যয়, আই দিয়ে হচ্ছে ইনভেস্ট, জি দিয়ে হচ্ছে গভর্নমেন্ট কস্ট, এক্স দিয়ে হচ্ছে এক্সপোর্ট, এম দিয়ে হচ্ছে ইনপুট। তাহলে আমি এটা দিয়ে যদি হিসাব করি তাও আনসার আসবে, এটা দিয়ে হিসাব করলে তাও আনসার আসবে। তাহলে আমরা এখান থেকে একটা জানলাম যে মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের জন্য 3টি মাধ্যম রয়েছে। প্রথম হচ্ছে উৎপাদনের দৃষ্টিকোণ থেকে, এরপরে হচ্ছে আয়ের দৃষ্টিকোণ থেকে, এরপরে হচ্ছে ব্যয়ের দৃষ্টিকোণ থেকে। এরপরে আমরা পড়ব নিট জাতীয় আয়। তাহলে এখানে দেখো এখানে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি নিট। নিট বলতে আমরা কি বুঝি, এই যে জাতীয় আয় অর্জন করার জন্য,
জাতীয় আয় অর্জন করার জন্য যেই সব খরচ হয়, এই যেমন মনে করেন আমার 10,000 টাকা আয় করার জন্য 10,000 টাকার পিছনে আমি 200 টাকা খরচ করেছি, এই 200 টাকা বাদ দিয়ে 10,000 থেকে 200 টাকা বাদ দিয়ে 9,000 যে 800 টাকা থাকবে সেটাকে বলা হয় নির্জাতীয় আয়। এক কথায় মোট জাতীয় আয় অর্জন করার জন্য যেই সব খরচ হয় ওই খরচকে বাদ দিয়ে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় নির্জাতীয় আয়, যেটাকে অবচয় খরচ হিসাবে চিহ্নিত করা হয়। আবার বলছি, তাহলে নির্জাতীয় আয় বলতে মোট জাতীয় আয় থেকে অবচয়জনিত খরচ বাদ দিয়ে যা পাওয়া যায় তাকে বলা হয় নির্জাতীয় আয়। এবং নির্জাতীয় আয়ে আমরা একটি সূত্র দেখতে পাচ্ছি, NNI, নেট ন্যাশনাল ইনকাম। আবার বলছি, নেট ন্যাশনাল ইনকাম। নির্জাতীয় এটা আমরা কিভাবে বের করব, তার সূত্র হচ্ছে GNI মাইনাস DC। GNI মানে হচ্ছে মোট জাতীয় আয়, এই যে মোট জাতীয় উৎপাদন এবং জাতীয় আয় কি কথা, এই যে জাতীয় আয় থেকে যদি আমার DC মানে হচ্ছে ডিপ্রিসিয়েশন কস্ট, যাকে বাংলাতে বলা হয় অবচয়জনিত খরচ। তাহলে আমার জাতীয় আয় মনে করো 1,000 টাকা, তাহলে আমার এটার জন্য কস্ট গেছে, ডিপ্রিসিয়েশন কস্ট গেল 200 টাকা, তাহলে আমি পাচ্ছি 800 টাকা, তাহলে আমি পাচ্ছি 800 টাকা, তাহলে আমি পাচ্ছি 800 টাকা। এই 800 টাকা হচ্ছে নির্জাতীয় আয়। আশা করি আমরা বুঝতে পেরেছি যে নির্জাতীয় আয় বলতে আমরা কি বুঝি। এখন আমরা পড়ব মোট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদন বলতে আমরা কি বুঝি সেটা আগে একটু বলবো। মোট দেশজ উৎপাদন মানে হচ্ছে GDP, গ্রোস ডোমেস্টিক প্রোডাকশন, অর্থাৎ একটি দেশের অর্থ বছরে দেশের ভিতরে, এক কথায় দেশের ভৌগোলিক সীমারেখার ভিতরে যেই সব পণ্য এবং সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্যকে মোট দেশজ উৎপাদন বলে। আবার বলছি, একটি দেশের অর্থ বছরে দেশের ভৌগোলিক সীমারেখার ভিতরে যেই সব পণ্য এবং সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্যকে মোট দেশজ উৎপাদন বা GDP বলে। GDP আমরা কিভাবে নির্ণয় করব তার একটি সূত্র আমি লিখেছি, GDP ইকুয়াল C+I+G। C দিয়ে হচ্ছে কনজাম্পশন, I দিয়ে হচ্ছে ইনভেস্ট, G দিয়ে হচ্ছে গভর্নমেন্ট কস্ট। অর্থাৎ বুক বিনিয়োগ এবং গভর্নমেন্ট কস্ট, এইগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা মোট দেশজ উৎপাদন পেয়ে যাব। তাহলে আমি সাধারণত একটা এক্সাম্পল দিয়ে বলি, আমার বুক ব্যয় হচ্ছে 100 টাকা, বিনিয়োগ হচ্ছে 50 টাকা, গভর্নমেন্ট কস্ট হচ্ছে 10 টাকা, তাহলে আমরা পেলাম 160 টাকা। তাহলে আপাতত এটাই হচ্ছে আনসার। আমরা এর আগে শুরুতে আমরা একটা পড়া পড়েছি মোট জাতীয় উৎপাদন বা মোট জাতীয় আয়। এখানে একটি কথা মাথায় রাখতে হবে, যখন আমরা মোট জাতীয় আয় যখন নির্ণয় করতে যাব তখন আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, বিদেশে দেশ কর্তৃক যে বিনিয়োগ হয় তার আয়টাকে হিসাব করা হবে। অর্থাৎ আমি বলতে যাচ্ছি, আমার দেশের কোনো লোক যদি বিদেশে বিনিয়োগ করে তার সেই বিনিয়োগের আয়টা আমার দেশের জাতীয় আয়ে হিসাব করা হবে। কিন্তু বিদেশের কোনো বিনিয়োগ যদি আমার দেশে উৎপাদিত হয়, আমার দেশে ব্যবসা করছে, সেখান থেকে যে অর্থটা উৎপাদিত হচ্ছে সেটাকে হিসাব করা হবে না। মোট দেশজ উৎপাদনের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ তার বিপরীত। অর্থাৎ বিনিয়োগটা সে দেশের হোক বা বিদেশের হোক, আমার দেশের যে ভৌগোলিক সীমারেখা আছে এর মধ্যে যদি উৎপাদন হয় সেটাকে মোট দেশজ উৎপাদনের মধ্যে হিসাব করা হবে। কিন্তু মোট জাতীয় আয়ের ক্ষেত্রে সেটা কিন্তু হিসাব করা হয় না। মোট জাতীয় আয়ের ক্ষেত্রে অর্থাৎ দেশের নাগরিক হিসাবে এখানে হিসাব করা হয়, কিন্তু মোট দেশজ উৎপাদনের ক্ষেত্রে নাগরিক কোনো ফ্যাক্ট না। অর্থাৎ ভৌগোলিক সীমারেখার ভিতরে উৎপাদন হচ্ছে কিনা সে দেশের হোক বা দেশের অন্য দেশের লোক হোক, সেটাকে কিন্তু হিসাব করা হয়। এই জিনিসটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এরপরে নির্দেশজ উৎপাদন, NDI, নেট ডোমেস্টিক ইনকাম। এটা বের করার নিয়ম হচ্ছে GDP মাইনাস DC।
অর্থাৎ মোট দেশজ উৎপাদন থেকে অবচয়জনিত খরচ যদি বাদ দেওয়া হয়, এরপরে বাদ বাকি যেটা থাকবে সেটাকে বলা হয় নির্দেশিত উৎপাদন। এক কথায় যেটা আমি আগে বলেছি, এখানে নিট বলতে অর্থাৎ মোট দেশজ উৎপাদনটা হওয়ার জন্য যে খরচটা হয়েছে, যেটাকে অবচয়জনিত খরচ বলা হয়, ওই খরচটা যদি বাদ দেওয়া হয়, বাদ দিয়ে যেটা থাকবে সেটাকে নির্দেশিত উৎপাদন বলে। এরপর আমরা পড়ব মোট জাতীয় উৎপাদন ও মোট দেশজ উৎপাদনের মধ্যে পার্থক্য কী। তাহলে পার্থক্যের মধ্যে আমরা প্রথমেই দিব সংজ্ঞা, যে সংজ্ঞাটা আমরা শুরুতে পড়েছি। একটি দেশের সাধারণত অর্থ বছরে দেশের ভিতরে এবং দেশের বাইরে যেসব পণ্য এবং সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্যকে মোট দেশজ উৎপাদন বলে, আর মোট জাতীয় উৎপাদন বলে। আর মোট দেশজ উৎপাদন হচ্ছে শুধুমাত্র ভৌগোলিক সীমারেখার ভিতরে যেই উৎপাদন হয় সেটাকে বলা হয় মোট দেশজ উৎপাদন। এরপরে আমরা সূত্র আমরা এই মোট দেশজ উৎপাদনে এখানে একটা সূত্র লিখেছি। এরপরে জিএনপি লিখেছিলাম আমরা, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, এটা হচ্ছে জাতীয় উৎপাদনের সূত্র। এরপরে পরিধি, মোট জাতীয় উৎপাদনের পরিধি হচ্ছে ব্যাপক, অনেক বড়, আর মোট দেশজ উৎপাদন হচ্ছে তুলনামূলকভাবে ছোট। এরপর হচ্ছে পরিমাপ, মোট জাতীয় উৎপাদনের পরিমাপ দিয়ে দেশের অর্থনৈতিক অবস্থা পরিমাপ করা যায়, কিন্তু মোট দেশজ উৎপাদন দিয়ে সেটা কিন্তু পরিমাপ করা যায় না। এরপরে অর্থনৈতিক অবস্থা, একটি দেশের অর্থনৈতিক অবস্থা ভালো বা খারাপ এটা নির্ণয় করার জন্য, এটা জানার জন্য অবশ্যই মোট জাতীয় উৎপাদন জানতে হবে। অর্থাৎ জাতীয় উৎপাদনের উপর ভিত্তি করে আমি বলতে পারবো একটি দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না খারাপ, কিন্তু মোট দেশের উৎপাদনের উপর ভিত্তি করে কখনো একটি দেশের অর্থনৈতিক অবস্থা নির্ণয় করা যায় না। আশা করছি আমরা মোট জাতীয় উৎপাদন এবং মোট দেশের উৎপাদনের মধ্যে একটি তফাৎ আমরা পেয়েছি। এরপরে দেখো বুক ব্যয়। এরপর রয়েছে বুক ব্যয়। বুক ব্যয় বলতে আমরা কি বুঝি? একটি দেশের জনগণের বুকের জন্য যে অর্থ ব্যয় করা হয় সেটাকে বলা হয় বুক ব্যয়। এরপর হচ্ছে সঞ্চয়, অর্থাৎ মানুষের একটি দেশের ইনকাম থেকে, আয় থেকে বুকজনিত খরচ বাদ দিয়ে যেটা পরবর্তী সময়ের জন্য জমা রাখা হয়, গচ্ছিত রাখা হয়, সেটাকে বলা হয় সঞ্চয়। এরপর হচ্ছে সামগ্রিক ব্যয়। তাহলে আমি প্রথমে বলেছি বুক ব্যয়, এখন বলছি সামগ্রিক ব্যয়। বুক ব্যয়ের মধ্যে শুধুমাত্র বুকের ব্যয়টা, বুকের সাথে রিলেটিভ যে ব্যয়টা আছে সেটাকে হিসাব করা হবে। আর সামগ্রিক ব্যয়ের মধ্যে বুক ফ্যাক্ট না, বুক ছাড়াও অন্যান্য আরও আদার্স যে খরচগুলো আছে, যে ব্যয়গুলো আছে সবগুলো এখানে কি করা হবে, ইনক্লুড করা হবে বা হিসাব করা হবে, সেটাকে বলা হয় সামগ্রিক ব্যয়। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা পড়লাম যা আজকের ক্লাসে আমরা পড়েছি মোট জাতীয় উৎপাদন বা মোট জাতীয় আয়, নিট জাতীয় আয়। এরপরে পড়েছি মোট দেশজ উৎপাদন, নির্দেশিত উৎপাদন। এরপর আমরা পড়েছি মোট জাতীয় উৎপাদন ও মোট দেশজ উৎপাদনের মধ্যে পার্থক্য। এরপরে বুক ব্যয় বলতে আমরা কি বুঝি, সঞ্চয় বলতে কি বুঝি, সামগ্রিক ব্যয় বলতে কি বুঝি। আজকে আমরা এতটুকুই পড়েছি। তাহলে পরবর্তী ক্লাসে বাকি অংশটুকু আমরা পরবর্তী ক্লাসে শেষ করব। আজকের ক্লাস আমরা যতটুকু পড়েছি এর মধ্যে কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব। আজকের ক্লাস যারা দেখেছো তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।